CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কৈবর্ত সমাজ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকে ঘিরে উত্তাল বরাক উপত্যকা, ফুঁসছে কৈবর্ত সমাজ। শিলচর রেডক্রসের ভবন নির্মাণে মুখ্যমন্ত্রীর 1 কোটি টাকা অনুমোদন, দ্বিতীয় কিস্তি নির্মাণ কাজে শিলান্যাস দীপায়ন চক্রবর্তীর। সরকারি চাকরিতে নিযুক্তিপ্রাপ্তদের সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান সাংসদ পরিমল শুক্লবৈদ্যর। দিল্লিতে বিস্ফোরণ নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য, রংপুর থেকে আটক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে পদযাত্রার প্রস্তুতি সভা ধলাইয়ে। এখন আসছি বিস্তারিত সংবাদে। কৈবর্ত সমাজ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে উত্তাল বরাক উপত্যকা। সন অফ আসাম নামের ফেসবুক পেজে হাইলাকান্দির রুহুল আলম নামে এক যুবকের বিরুদ্ধে কৈবর্ত সম্প্রদায়কে অপমানের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে কৈবর্ত সমাজ। সোমবার শিলচর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি সজল দাস 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে সতর্ক করেছেন। দাবি পূরণ না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। ফাউন্ডেশনের মতে অভিযুক্তের মন্তব্য শুধু একটি সম্প্রদায়কে নয়, বরাকের সম্প্রীতিকে আঘাত করেছে। এরই মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন থানাতেও অনুরূপ অভিযোগ দায়ের হয়েছে। কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জানিয়েছে, অবিলম্বে পদক্ষেপ না নিলে তারা গণতান্ত্রিক পথে আন্দোলনে নামবে। ফেসবুক পেজে দিন আগে রুহুল আলম হাইলাকান্দির কৈবর্ত সম্প্রদায় নিয়ে যে বিরূপ মন্তব্য করেছে, প্রথমে আমি তার মানসিকতার ধিক্কার জানাই। আমি সমস্ত মানব জাতির কাছে একটাই আবেদন রাখতে চাই, কৈবর্ত সম্প্রদায় মানুষ পিছপড়া সম্প্রদায়, সংবিধান স্বীকৃত ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর আমাদের তপশিলি তালিকাভুক্ত করে দিয়েছে। সেই সম্প্রদায়ের মানুষ নিয়ে যে কটূক্তি করেছে এবং যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন, আমার মনে হয় তার পিছনে কোনো না কোনো, যেহেতু 2024-এর কথা বলেছেন, নির্বাচনের কথা বলেছেন, তার কোনো অভিসন্ধি আছে। আমার সম্প্রদায় অত্যন্ত নিরীহ মানুষ, এই সম্প্রদায়ে কেটে খাওয়া মানুষ, সেই মানুষদের নিয়ে যেভাবে বলেছে, বিদেশি বাংলাদেশি আখ্যা দিয়েছে, তার এই সাহস হয় প্রত্যেকে যে একটা সম্প্রদায়কে নিয়ে বিদেশি বলা, কুমন্তব্য করা, সেই সব জিনিসে আমরা নিরপেক্ষ তদন্ত চাই এবং 48 ঘন্টার মধ্যে রুহুল আলমকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত বরাক বিলি নিয়ে বৃহত্তর আন্দোলন হবে। আর সেই আন্দোলন এমন মোড় নেবে যে মোড়ে রুহুল আলম বুঝতে পারবে যে স্বাধীনতার পর কৈবর্ত সম্প্রদায় নিয়ে কথা বলার, কুমন্তব্য করার পরিণাম কি হয়। আমাদের রানী রাসমণি ছিলেন, কৈবর্ত সম্প্রদায়কে বলেছে বাংলাদেশি। রানী রাসমণি তো ওয়েস্ট বেঙ্গলের ছিলেন। গৌড়ের রাজা দিব্যক আমাদের রাজা ছিলেন। তাহলে আমরা কি করে বাংলাদেশি হলাম, তার প্রমাণ রুহুল আলমকে দিতে হবে এবং সেটা আইনের মাধ্যমে দিতে হবে। আর না হলে রুহুল আলম যে মন্তব্য করেছে, সেই মন্তব্যের জন্য তার উপযুক্ত শাস্তি দাবি করছি। প্রশাসন কাছে আমাদের বিশ্বাস আছে যে যেভাবে কুমন্তব্য করেছে কৈবর্ত সম্প্রদায়কে, একটা সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করা, সাম্প্রদায়িকভাবে কথা বলেছে, সেই সব জিনিস মেনে নেওয়া যায় না। তাই আমি সমস্ত প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে আশাবাদী যে আমরা বিচার পাবো এবং রুহুল আলম 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে। আগামী 3 মাসের মধ্যে শিলচর রেডক্রস চিলড্রেন হসপিটালের চেহারা পাল্টাবে। বিজেপি শাসনে শিলচর রেডক্রস চিলড্রেন হসপিটালের উন্নয়নে সর্বাধিক অর্থ অনুমোদন হয়েছে। রেডক্রস চিলড্রেন হসপিটালের উন্নয়নে এখন পর্যন্ত বিধায়ক তহবিল থেকে 15,50,000 টাকা, সাংসদ রাজদীপ রায়ের 10 লক্ষ এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 1 কোটি দিয়েছেন।
মঙ্গলবার শিলচর রেডক্রসের G+ ভবনের দ্বিতীয় কিস্তির 50 লক্ষ টাকার নির্মাণ কাজের শিলান্যাস করে একথা বলেন রেডক্রস সোসাইটির সাধারণ সম্পাদক বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই শাখার উন্নতিকরণের জন্য 1 কোটি টাকা ফান্ডের একটা কমিটমেন্ট উনি করেছিলেন। প্রাথমিকভাবে 50 লক্ষ টাকা দিয়েছেন। আর এই 50 লক্ষ টাকা আমরা ব্যয় করে যে জায়গায় দাঁড়িয়ে আজকে সভা করছি, এই জায়গায় আমরা একটা বিল্ডিং বানানোর উদ্যোগ নিয়েছিলাম। আর এই 50 লক্ষ টাকা আমরা ব্যয় করে যে জায়গায় দাঁড়িয়ে আজকে সভা করছি, এই জায়গায় আমরা একটা বিল্ডিং বানানোর উদ্যোগ নিয়েছিলাম। সেকেন্ড ফেজে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহযোগিতায় আরও 50 লক্ষ টাকা আমরা পেয়েছি, যার আজকে শুভ শিলান্যাস আমরা করলাম। আর আমি আশা রাখি যে আগামী 3 মাসের মধ্যে এই সেকেন্ড ফেজের যে 50 লক্ষ টাকা, এই টাকা দিয়ে এস্টিমেট অনুযায়ী যতটুকু কাজ করার আমরা সেই কাজকে সম্পন্ন করতে পারব। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে বিল্ডিংটির আমরা দাঁড়িয়ে আছি, সেই বিল্ডিং সহ রেডক্রস শাখাতে যখন আমরা এসেছিলাম, আমরা এসে প্রথমেই যাতে এই শাখার ভেতরের যে জায়গা, সেই জায়গাকে সুরক্ষিত রাখার জন্য বাউন্ডারি ওয়াল সহ বিভিন্ন কাজের উদ্যোগ নিয়েছিলাম। আমরা এই শাখাতে আগামী দিনের প্ল্যানিং অনুযায়ী একটা মাস্টার প্ল্যান তৈরি করেছিলাম। অ্যাজ পার মাস্টার প্ল্যান আমাদের এই বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। আগামী দিনে অ্যাজ পার মাস্টার প্ল্যান স্টাফ কোয়ার্টার বা আমাদের ANM স্কুলের নতুন বিল্ডিং হবে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যবস্থা হবে বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মাস্টার প্ল্যানে রয়েছে। আপনারা জানেন সব কাজ একসাথে করা সম্ভব না, কিন্তু আমরা এই বিল্ডিংটি প্রথমে ধরি তার জন্য যে এই বিল্ডিংয়ে আমরা একটা রূপরেখা তৈরি করেছিলাম। আমাদের বেসমেন্ট যেটা রয়েছে, এই বেসমেন্টে আমাদের ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সকল গাড়ি ঘোড়া থাকবে। এই প্ল্যান নিয়ে বেসমেন্ট করা হয়েছে, এটাতে র্যাপ ফাউন্ডেশন করা হয়েছে। মাটি অনেক শক্ত ছিল, যার জন্য এই আর্ট কাটিংয়ে আমাদের অনেক দীর্ঘ সময় লেগেছে। এখানে রক সয়েল পাওয়া গেছে, অর্থাৎ বোল্ডার মাটির নিচে ছিল। এই মাটিকে কাটতে দীর্ঘদিন সময় লেগে তারপর আমরা এই বিল্ডিং কনস্ট্রাকশনে হাত দিয়েছিলাম। র্যাপ ফাউন্ডেশনের মাধ্যমে বিল্ডিংয়ের কাজ শুরু হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পুজো দিয়ে এই কাজকে তার শুভ শিলান্যাস করেছিলেন। আমরা রেডক্রস শাখার থেকেও অনেক টাকা আমরা এই বিল্ডিংয়ে খরচা করেছি। তো আজকে এই বিল্ডিং আমরা বলতে পারি যে একটা স্ল্যাব ঢালাই হয়ে আমাদের লিফটের রুম বা বিভিন্ন পিলারের ঢালাই আমরা দিতে ইতিমধ্যে সক্ষম হয়েছি। সেকেন্ড ফেজের যে 50 লক্ষ টাকা, এই টাকা দিয়ে আমাদের পরিকল্পনা আছে বেসমেন্টের চারদিকে আমাদের গ্রিলের ওয়ার্ক করা, অর্থাৎ সেটাকে সুরক্ষিত করা। আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে সভা করছি, এই জায়গাকে আমাদের প্ল্যানিং অনুযায়ী আগামী দিনে এটাকে কমার্শিয়াল ইউজের জন্য আমরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের চাকরিতে এই অঞ্চলের অনেকেই নিযুক্তি পাচ্ছেন। সরকারি বিভিন্ন বিভাগে নানা পদে নিযুক্তি পেতে কর্মপ্রার্থী যুবক যুবতীদের নিজেদের যথেষ্ট দক্ষ করে তুলতে হয়। আশার কথা, কোনো কোনো শিক্ষায়তন এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে। শিলচর অম্বিকাপট্টিতে ইয়াং বার্ডস একাডেমি আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই মন্তব্য করেন। যারা নতুন চাকরি পেয়েছেন তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এই অনুষ্ঠানে সরকারি চাকরিপ্রাপ্ত একাডেমির ৪৫ পড়ুয়াকে তাদের কৃতিত্বের জন্য সম্মাননা জ্ঞাপন করা হয়। সকলেই চাকরিপ্রাপকদের তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। তীর্থঙ্কর রায় বলেন, অদম্য মনোবল, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে যারা অধ্যয়ন করেছেন সাফল্য পেয়েছেন। তারা অর্জিত সাফল্য তাদের পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক তথা বরাক উপত্যকাবাসী সকলের কাছেই গর্বের বিষয়। আপনারা
একটা সময় আজকে যে অবস্থায় আছেন এই অবস্থায় আপনারা ছিলেন আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে, কিন্তু আজকে যে অবস্থায় আপনারা আছেন এই অবস্থায় এনে দেওয়ার যে সোপান বলেন, পথিকৃৎ বলেন, মুখ্য ভূমিকায় বলেন, এখানে নামটা লেখা আছে ইউনিভার্সিটি, তারা আপনাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসছে। এরকম মনে হতে পারে যে আমাদের তো জ্ঞান ছিল, নিশ্চিতভাবে আপনাদের জ্ঞান ছিল। আপনারা এনডিআরতে পরীক্ষা দিয়েছেন, ব্যাংকিং এক্সামে, ইত্যাদি। এটা আপনাদের জীবনে প্রথম পরীক্ষা ছিল, প্রথম পরীক্ষা নয়। পরীক্ষা জীবনের একেবারে, আপনি হাঁটতে শিখেছেন, এটা এক পরীক্ষার মাধ্যম। আপনি বলতে শিখেছেন, এটা এক পরীক্ষার মাধ্যম। আপনি লিখতে শিখেছেন, এটাও পরীক্ষা। তারপর তো দিল্লিতে সংঘটিত বিস্ফোরণ ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে শিলচর রংপুরের এক ব্যক্তি সামাজিক মাধ্যমের একটি প্ল্যাটফর্মে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে কাছাড় জেলা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মঙ্গলবার শিলচরের রংপুর পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বরভূয়াকে আটক করে পুলিশ। দেখুন সবিশেষ। এক সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের অতিরিক্ত পুলিশ অধীক্ষক রজত কুমার পল জানিয়েছেন, নজরুল ইসলাম বরভূয়ার ওই মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতিও নষ্ট করতে পারে। এই কারণে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মন্তব্যটির পিছনে কি উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। जैसा कि हम सभी को मालूम है कि कल एक दिल्ली में बहुत बड़ा ब्लास्ट हुआ, जिसके कारण जो पूरे देश को मालूम है एक बहुत दुख की खबर है, और उसकी जांच जो है अलग अलग एजेंसियां कर रही हैं। और ये जो एक न्यूज़ है, पूरा नेशनल लेवल एक न्यूज़ है, और इस न्यूज़ के चलते कुछ लोग जो है इस न्यूज़ का यूज़ करते हुए इस न्यूज़ को इस्तेमाल करने का कोशिश कर रहे हैं और इसको पॉलिटिसाइज करने का कोशिश कर रहे हैं, साथ साथ जिसके कारण अलग अलग कम्युनिटीज़ में डिवाइड क्रिएट हो सकता है, कोई कम्युनल इंसिडेंट होने का चांसेस बढ़ सकता है। तो इस चीज़ पे नज़र रखते हुए हमारे सोशल मीडिया सेल को एक खबर प्राप्त हुई कि किसी एक आदमी ने, जो सिलचर एरिया का रहने वाला है, जिसका नाम है नजमुल इस्लाम बरभूया, उसने अपने एक सोशल मीडिया अकाउंट से एक कमेंट किया, जिस कमेंट से ये दर्शाया गया कि उसने इस न्यूज़ को पॉलिटिकल एंगल देने का ट्राई किया, और हमने उस आदमी को अभी एप्रीहेंड किया है और आगे पूछताछ जारी है कि उसने क्या सोच के ऐसा कमेंट किया, या इसके पीछे कोई एक मोटिवेटेड या कोई किसी का षड्यंत्र है कि किसी कम्युनिटी को आपस में डिवाइड किया जाए या नहीं। तो उस आदमी को अभी लाया गया है और उससे पूछताछ जारी है, और कुछ भी अपडेट होने से आपको बता दें। क्या कमेंट किया था सर? जो न्यूज़ है उसका एग्जैक्ट कमेंट था, ब्लास्ट का न्यूज़ था, लेकिन उस पर कमेंट उसने लिखा इलेक्शन इज कमिंग अहेड। तो जिसके जरिए उसने कुछ कम्युनिटीज़ हैं जिनको ये हर्ट भी हुआ है कि इसका एक नेशनल लेवल का एक दुखद घटना हुआ, उसमें उस चीज़ को पॉलिटिसाइज करने का ट्राई किया। अब वो जो कमेंट किया गया है वो कोई मोटिवेटेड कमेंट है या उसने खुद किसी भूल से किया है, वो उस चीज़ की जांच में अभी हम लोग लगे हुए हैं। अगर कोई मॉड्यूल है या नहीं है, उसी चीज़ की जांच के लिए उसको बुलाया गया है, उसके साथ उसका मोबाइल भी मिला है, और उस आदमी ने भी बोला है कि ये कमेंट उसी ने किया है, लेकिन उसके पीछे की सोच क्या है और वो किस कारण से मोटिवेटेड करके कमेंट किया गया है, उस चीज़ की जांच जारी। उसका नाम क्या है? उसका नाम है नजरुल इस्लाम बरभूया, और ये दुर्गापुर रंगपुर आउटपोस्ट के आसपास रहने वाला है। सिलचर सदर एरिया के अंदर इसका घर पड़ता है, और ये एक रिटायर्ड टीचर है, कछार डिस्ट्रिक्ट। एज इसका अराउंड 65 ईयर्स। বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পদযাত্রার প্রস্তুতি সভা ধলাইয়ে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বশাসিত শাখা কাছাড়ের মেরা যুব ভারতের উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ধলাই সমজেলা কার্যালয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যর পৌরোহিত্যে সভায় আগামী ১৩ই নভেম্বর বৃহস্পতিবার পদযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে কাজ করেছেন।
ওনার 150তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারত সরকার পদযাত্রার আয়োজন করেছে। ধলাই সমজেলায় 13ই নভেম্বর একতা দৌড় ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ধলাইয়ের প্রত্যেক জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান সাংসদ পরিমল। আমরা এখানে ডিস্ট্রিক্টের যিনি সিডিসি মহোদয়, এখানে আমাদের ধলাই যিনি এসপি, ধলাই বিধায়ক, ধলাই অঞ্চলের বা ধলাই সমষ্টির যারা জেলা পরিষদরা আছেন, বিশিষ্ট জনেরা আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন, সমাজের বিভিন্ন শ্রেণীতে যারা সমাজ সেবামূলক কাজ করেন, তারা উপস্থিত থেকে আমরা 13 তারিখের কার্যক্রমকে কিভাবে সুন্দর করে করতে পারি তার জন্য এক প্রস্তুতি বৈঠকে আমরা মিলিত হয়েছিলাম। এখানে আমাদের তিন জায়গার থেকেই যাত্রা হবে। একটা আমাদের সপ্তগ্রামের পাশে কপারডিমের এখান থেকে বিএনএমপি, আরেকটা পুনিখাল থেকে বিএনএমপি, তারপর বিএনএমপিতে আমরা জড়িত হয়ে বিএনএমপি থেকে সমগ্র ধলাই পরিক্রমা করে আমরা ডিস্ট্রিক্টের অফিসে আমরা এখানে অফিস মানে আয়ুক্তের কার্যালয়ে আমরা একত্রিত হয়ে এখানে কালচারাল প্রোগ্রাম থাকবে। এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের কথা অনেকেই বলবেন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, আমাদের স্বাধীনতা, আমাদের পরাধীন ভারতবর্ষের কিছু কথা সব নিয়ে আলোচনা হবে। তো এই ক্ষেত্রে 13 তারিখ আমরা আহ্বান করব যে এই পরিক্রমাতে যাতে সমাজের নাগরিকরা সামিল হন এবং আমরা খুব চেষ্টা করব যাতে এই দিনটাকে খুব সুন্দর করে আমরা ধলাই যারা জনসাধারণ আছেন সবাই মিলে সুন্দর করে উদযাপন। ছিনতাইবাজদের দৌরাত্ম্য শ্রীভূমিতে, দিন দুপুরে অর্থ ছিনতাই সফর শ্রীভূমিতে। এ ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ মতে, মনোয়ারা বেগম নামে এক মহিলা শহরের উকিলপট্টি স্থিত এলাকার এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে যান। মেশিন থেকে 9,000 টাকা তুলে এটিএম কার্ড ব্যাগে রাখার সুযোগে তার হাত থেকে ছিনতাইবাজরা অর্থ লুট করে নিয়ে যায়। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি আটকাবার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে কেটে পড়ে ছিনতাইবাজরা। এদিকে এটিএম মেশিনের সামনে বা পার্শ্ববর্তী সিসি ক্যামেরা থাকলে তাতে ছিনতাইবাজদের চেহারা ধরা পড়তে পারে। তার জন্য পুলিশ প্রশাসনের কাছে সিসি ক্যামেরা পরীক্ষার আবেদন জানান সচেতন মহল। কোনটা কোনটা সিসি ক্যামেরা তো আছে। কত টাকা উঠেছে? কিরম ঢুকছে আগে? কি নাম আপনার? হ্যাঁ আমি ডাক বাংলা রোডের থেকে আইতেছি আর কি। হাতে আমার ব্যাগ আসছিল আর ওখানে ভদ্রমহিলা 2-3 এরকম দৌড়ে আমি যশোদা বলে শঙ্কর রোডের বাসার সামনে আইছি। আমি তাকে বুকের মেরে ধরছি, ধরার পরে আমাদের ধাক্কা মাইটা সামনে একটা গল্লি আছে, গল্লি এখানে ওই গল্লি দিয়ে সোজা গেছে। আমিও পড়ে গেছি, অন্য মানুষরাও দৌড়াইয়া গেছে। এরপরে আর স্ট্রেস তার পাইছি। তো ছেলেটা ধরে ম্যাক্সিমাম 24 বছর হইল। আর খুব লড়না ধরেন দিনের বেলায় এই তো আপনি 12:30 12:25 এটিএমের ঘটনাটা হয়েছে, ভদ্রমহিলা হয়েছে। আর আপনি এখানে ধরেন 5 মিনিট লাগছে, ভদ্রমহিলাও দৌড়ে গেছে। তো 30-12:30। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে।
উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। মহাসড়কের পাশে বস্তা ও কম্বলে মোড়া অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। দেখুন সবিশেষ। কাছাড়ের উদারবন সমষ্টির ঝাপিরবন্দের ত্রিপাইপুঞ্জি এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল 7:30 নাগাদ বস্তা কম্বলে মোড়া এক ব্যক্তির মৃতদেহ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখেন তারা। বিষয়টি জানাজানি হতে ভিড় জমে যায়। পরে বিষয়টি জানানো হয় মালগ্রাম পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালগ্রাম পুলিশ। তারা এসে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অভিমত, মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নয়। রাতের অন্ধকারে কেউ মৃতদেহটি ফেলে রেখে যায় বলে সন্দেহ স্থানীয়দের। সকাল সকাল আজকে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ আমরা উদারবন বিধানসভা ত্রিপাইপুঞ্জি এলাকা, তো এখানে একটা লাশ বস্তা এবং কম্বল দিয়া বেড়াইয়া মহাসড়কের পাশে ফেলা গেছে। তো এখানে স্থানীয় যারা বিডিবি আছেন বা ওয়ার্ড মেম্বার বা গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি তারা থানায় খবর দিয়েছেন। আমরা মালগ্রাম আউটপোস্টে এখন বর্তমানে প্রশাসনের লোক আইয়া এই বডিটার মেরামত করিয়া তারা শিলচর মেডিকেলে লইয়া যেতে। বস্তা দিয়া প্যাকিং করা আছে, বস্তা আর কম্বল দিয়া প্যাকিং গেছে। এখন পরিচয় পাওয়া যান না কার কে, বা আমরা তো জানিও না। এখন প্রশাসনে এটা ইনকোয়ারি করে তদন্ত করে বাইর করবা কার কে লাশ, বা খেয়ে ফেলাইছে না এমনি সুইসাইড করলো না কিছু। আচ্ছা, এটা যে প্যাকিং করবি খোলা হয়েছিল নি? প্যাকিং এখন থানায় ইয়া খুলছে নাই। খোলা পরে কিটা দেখা গেছে? মানুষ মরা না না, ছেলে কম কম নাই। কোনো ছেলে মানুষ না ছেলে মানুষ, বয়স্ক নি না? বয়স্ক মানুষ। আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপি এর ঐতিহাসিক জয়। শীর্ষ পদ 6টিতে প্রতিদ্বন্দ্বিতা করে 6টিতে জয়ী হয়েছে এবিভিপির প্রার্থী। দেখুন সবিশেষ। সভাপতি হয়েছেন রাজ কিঙ্কর চক্রবর্তী। তিনি 1544টি ভোট পেয়ে 232টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জয়ী কৌশিক দাশগুপ্ত 1628টি ভোট পেয়ে 411টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক পদে অর্পণ চক্রবর্তী, যিনি 934টি ভোট পেয়ে 205টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সহকারী সাধারণ সম্পাদিকা মীমাংসা কৈরি, তিনি 1370টি ভোট পেয়ে 37টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এছাড়া পত্রিকা সম্পাদক পদে অরূপ দাস 1542টি ভোট পেয়ে 525 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে সমরকান্ত, তিনি 1418টি ভোট পেয়ে 61টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। শ্রীভূমির শ্যামাপ্রসাদ রোডে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 509 সূর্যদাস স্কুলের শিক্ষক নিমন্তোষ দত্তের বাসভবনে নিশি কুটুম্বদের হানা। জানলার গ্রিল ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে ঘরের সবকিছু তছনছ করে দিয়ে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। প্রায় 3.5 লক্ষ টাকার অলংকার হাতিয়ে নেয় চোরেদের দল, এমনটা উল্লেখ করেন ঘরের কর্তা। এদিকে ঘটনার খবর পেয়ে অচিরে ছুটে যান প্রাক্তন বিজেপির বিধায়ক মিশন রঞ্জন দাস। শহরের অত্যাধিক চুরি ছিনতাই ঘটনা বৃদ্ধি পাওয়ায় তা রুখতে শ্রীভূমির জ্যেষ্ঠ পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করবেন আশ্বাস দেন মিশনবাবু। প্রশ্ন হলো, কোন বাসভবনের কর্তা ঘরের বাইরে রয়েছেন তার খবর নিশি কুটুম্বরা কিভাবে পেয়ে থাকে?
অন্য কেউ তাদের সঙ্গে যোগসাজশ রয়েছে কিনা তা নিশি কুটুম্বদের সহজ হয়ে যাচ্ছে হানা দিতে। তো আমি বাসাত আসলাম না, ধরুন 20-25 দিনও। তো আমি তো আমার মেইন বাসা বাজারঘাট। তো আমি স্কুলও খালিগঞ্জ আই স্কুল করিয়া বাসাত যাই গিয়া। আমার বাসাত ফাংশনও আছিল, পূজাও আছিল, বাচ্চাটাও ছোটো আর নিচে লইয়া বাসাত গেছি, মানে ফাংশন আছিল রয়েছি কেন তাকে ওখান থেকে স্কুলও আইয়া। আজকে হঠাৎ একটা দরকারে আমার এই রেন্ট যেখানে থাকি রেন্টে শ্যামাপ্রসাদ রোড ওখানেও আইছি। আইও তো খুলিয়া মানে চাবি লইছি, রুম লগে তো চাবি আছে, খুলছি, খুলিয়া দেখি আস্তা ঘরের সব জিনিসপত্র এলোমেলো, গডরেজ খোলা, এভরিথিং একদম। এই গ্রিল, এই জানলার গ্রিলটাও খোলা, সে জানলা খুলিয়ারই ঢুকছে চোর ঢুকিয়া। আমার প্রায় 2.5-3 ভরি সোনা নাই, বাকি সব যে কাপড় চোপড় রয়েছে সব কিছু রয়েছে, ডকুমেন্টগুলোও আছে, কিন্তু এই সোনার আমার বাচ্চার সোনার আংটি 7টা, মিসেসর গলার, বিয়ার গলার আংটি, কানের বহুত জিনিস আছে, সোনার অলঙ্কার। এর দেখে এই সমস্ত জিনিস আমাকে বাহারা ঢুকিয়া সব চুরি করিয়া লইয়া গেছে। ক্ষতিগ্রস্ত মোটামুটি কত টাকার হবে? কি হয়েছে? কত টাকার ক্ষতিগ্রস্ত হইবে চুরি নিয়ে গেছে? আপনি হিসাব করিলেন না, 2 ভরি সোয়া 2 ভরি শোনা, 2.5 ভরি না হইলেও 2 ভরি থেকে এখন তো বাজার রেটে তো 3-3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা, বাইরে থেকে একটু বেশি টাকার শোনা হইল। শিলকুড়ি বড়বাবা গ্রামে বালু উত্তোলন নিয়ে চলমান বিতর্কে নতুন মোড় এসেছে। সোমবার স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ওঠা বালু মাফিয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি ভুল তথ্য ছড়ানোর ফল। দেখুন সবিশেষ। তাদের বক্তব্য, সাদ্দাম হোসেন বৈধ সরকারি অনুমতি নিয়ে ব্যবসা পরিচালনা করছেন এবং এতে কোনো পরিবেশ দূষণ ঘটছেই না। স্থানীয়দের একাংশ জানিয়েছেন সাদ্দাম হোসেনের কাজ সম্পূর্ণ আইনসম্মত, তিনি সরকারি লাইসেন্স নিয়ে বালু উত্তোলন করছেন। কিন্তু কিছু লোক রাজনৈতিক স্বার্থে এলাকায় শান্তি ও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে বাসিন্দারা অভিযোগ করেন যে গ্রামের কাছাকাছি অবস্থিত কয়েকটি অবৈধ ইটভাটাই প্রকৃত দূষণের মূল উৎস। এইসব ইটভাটা থেকে ধোঁয়া এবং ধুলো ছড়িয়ে পড়ছে। আরও গুরুতর অভিযোগ উঠেছে যে এই ইটভাটার মালিকেরা স্থানীয় শ্মশানঘাটের কিছু অংশ অবৈধভাবে দখল করে নিয়েছেন, যা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত আনছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, বালু উত্তোলন নিয়ে যে বিতর্ক চলছে তা আসলে রাজনৈতিক ষড়যন্ত্র। প্রকৃত সমস্যা অবৈধ ইট ভাটা। এগুলি বন্ধ না করলে পরিবেশ আরও খারাপ হবে এবং শ্মশানঘাটের দখল মুক্তি না হলে গ্রামের শান্তি বিঘ্নিত হবে। বাসিন্দারা এই বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনেছেন এবং দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা অবৈধ ইটভাটা বন্ধ করা, শ্মশানঘাটের দখল মুক্তি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ছড়ানো ভুল তথ্যের তদন্তের আর্জি জানিয়েছেন। যে এইখানে যত কাজ হইতে আছে মানে সব আনলিগেল, আর সাদ্দাম ভাই যে কাজ করছে এটা মানে ভালাই করছে, লেকিন এটা কাজ খারাপ হয়ে গেছে। আর ভাটাগুলা যত আইছে যে স্কুলের সামনে মানে যেমন মন্দিরের সামনে যত জায়গাগুলো আছিল খাস জায়গা সব দখল করিয়া রাখছে। নালা যেমন নদী এক সাইড আছিল, এখন নদী সব আমরা জমিনের দিকে ঘুরাই দিছে। এখন আমরা কোয়াত গেলে কয় আমরা বইমু, আর লেকিন বইবার হইলে বয় না। মেম্বার পঞ্চায়েত আমরা সব জানাইয়া রাখছি, লেকিন কোনো বিচার নাই। আর তার কথাই কেউ কইতে যায় না যে মানে তো তারা আমরা যে সময় কথা কই এ সময় তারা মানে কয়েকজন মানুষ আছে, এই যে সুনীল মাহাতো, অমৃত তাঁতি, বেনু পাত্র, তারা গিয়া মানে এটা পয়সা লইয়া একটা মানে জিনিসটা নষ্ট করে দিয়ে মানে হ্যাঁ মানে জিনিসটা মানে হইব কিরকম। এখানে যে মন্দিরের জায়গা আছে, যে জায়গাতে আমরা অবস্থিত আছি, যে এই জায়গা যে মন্দিরের জায়গা, যে এই জায়গাগুলা যে ভাটাত মানে দিয়া এখন কয়েকটা ছোট মোটো মানে বাউন্ডারি করিয়া দিতাম। সে সময় করছে না, সাদ্দাম ভাইয়ে মানে লাগিয়া করিয়া দিছে। আর সাদ্দাম ভাইয়ে তো পূজার মধ্যে আমরা খিচুড়ি দিছে, 1 বছর মূর্তি দিছে, 10,000 করে টাকা দিয়ে তারা কমিটির মধ্যে অনেক হেল্প করে। এইসব মিশা কথা, এটা যে আড্ডা হয় এটা মিশা কথা। এখন তো বিহারে যে ভাট্টাগুলো আইছে, এখন তো বিহারে মন্দিরের মধ্যে ইয়া মদ খাইয়া ঘুমায়, লেকিন এইখানে তো সাদ্দাম ভাইয়ের মানুষ আমরা পাই না, কোনো সময় পাই না। হ্যাঁ যত পারে এত হেল্প করে মন্দিরের লাগে, লেকিন তো ভাটায় কোনোদিন হেল্প করে না। আর এখানে যে ছট পূজা হয়, আমরা ছট পূজার নদী যে এখন কর যে বালু গিয়া এরকম হয়, লেকিন এখন আমি 11 বছর তনে ছট পূজা করতে আসি, সেম কন্ডিশন। আর সাদ্দাম ভাই তো 1 বছর তনে করতে আসে। আর এখন এই জিনিসটা আমরা কইতে গেলে এখন কোনো মানে কেউ শুনে না। আর শ্মশানের জায়গা রমেশ নুনিয়া তারা হ্যাঁ তারা দখল করিয়া রাখছে। এখন আমরা গাঁও যদি কেউ মরে তা এখন জায়গা নাই, তারা মজিল করবার লাগে।
কল্যাণ মালাকারের বসতগৃহ পুড়ে ছাই, বরাত জোরে রক্ষা পায় পাশে থাকা আরও 2টি ঘর। সোমবার রাত আনুমানিক 10টা নাগাদ বরখলা সমষ্টির প্রথম খণ্ডের বাসিন্দা কল্যাণ মালাকারের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। আগুনের এতটাই দাপট ছিল, আধ ঘন্টার মধ্যে সবকিছু আসবাবপত্র মুহূর্তের মধ্যে সব কালো ছাই হয়ে যায়। দেখুন সবিশেষ। এদিকে এলাকায় স্থানীয়রা বরখলা থানায় আগুন লাগার খবর দেওয়া সত্ত্বেও অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি হয়। ততক্ষণে স্থানীয় সহযোগে হাতে বালতি নিয়ে আগুন আয়ত্তে আনলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এদিকে উত্তেজিত জনগণরা ক্ষোভ প্রকাশ করে থানা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে এত দেরি হওয়াতে নিজেদের অসন্তোষ প্রকাশ করতে থাকেন। অসহায় কল্যাণ মালাকারের সবকিছু শেষ হয়ে যায়। স্থানীয় মাসুক আহমেদ লস্কর সহ অনেকেই বিষয়টির ধিক্কার এবং ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও মাসুক আহমেদ এই অসহায় পরিবারের হয়ে জেলা প্রশাসনের কাছে আর্জি জানান অতি সত্বর অসহায় পরিবারটি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য। আমরা তখনও ফোন করা হয়েছে, বড়গলা থানা তো করা হয়েছে। ইন দিস টাইম বাঙ্গার বারো আইসিও তাই বারবার যোগাযোগ করছো ফায়ার ব্রিগেড তথা বড়গলা ওসি, না কোনো রেসপন্স নাই। এরপরে তো পাবলিকে মিডিয়া মোটামুটি আগুনটারে নিয়ন্ত্রণে আনছে। এরপরে ফায়ার ব্রিগেড আইসে, আমার পরে ফায়ার ব্রিগেড হওয়ার কোনো দরকার পড়ছে না। এই যদি অবস্থা হয়, এখান থেকে বড়গলা থানা বা ফায়ার ব্রিগেড স্টেশন ম্যাক্সিমাম 400 মিটার দূর হব। হওয়ার পরেও যদি এইরকম হয়, তাহলে বড়গলা মানুষের ফায়ার ব্রিগেড স্টেশনের কী দরকার আছে? কোনো দরকার নাই। আজকে তো এটা নতুন নয়, বিগত দিনও আর বহুত কিছু হয়েছে। কিন্তু ফায়ার ব্রিগেড তারা আইতে ড্রেস লাগাইতে তারা 1 ঘন্টা লাগে। কেন ড্রেস লাগাইবার কী তারা নীতি আছে, তারা কী প্রিয় আছে, এটা তো আমরা কিছু জানি না। তারা কইতেছে না এই ফোনটা শিলচর যায়, এখানে স্টে করে, এরপরে আবার ফোন আইব, এরপরে তারা আইব। এইরকম যদি সিস্টেম থাকে তাহলে মানুষ মুক্তমুখিও থাকি গেল, মানুষের তো আর কোনো ইয়ে হইতো না। আর এই সমস্ত জিনিস যেটা চলতেছে, এটার মানে পরিবর্তন হইতে লাগবে। এরকম করার পরে এত টাকা ইনভেস্ট করি কেন ফায়ার ব্রিগেড স্টেশন, বহুত মানুষের কষ্ট করি কেন, বহুত দাবি দেওয়া করতে এটা হইল গিয়া কল্যাণ মালাকার একদম মেইন রোডের পাশের ঘর, যেখানে কোনো অসুবিধা নাই। ফায়ার ব্রিগেড স্টেশন এখান থেকে ম্যাক্সিমাম 400 মিটার দূর হইব। কিন্তু 2টা ঘর, তার গরু বাছুর যা আছে হইতে পারি আর না। এখন পর্যন্ত পাবলিকে তো ঠিকঠাক কথা রয়েছে, এবার রেস্কিউ মানুষগুলো রেস্কিউ হয়েছে, কিন্তু মালপত্র কিচ্ছু রেস্কিউ, সর্বোচ্চ নেহাত গরিব মানুষ। আমি সরকারের কাছে এটা দাবি করবো আর কি, যাতে তারে কিছু সাহায্য, আর্থিক সাহায্য করা হয়। আছে যারা কনস্টেবল র্যাঙ্কে, এরা তো একদম মাতাল অবস্থা আছে, যেখানে তারাও পাবলিকে আরও উত্তেজিত করে এখানে হইয়া। তারা আগুন নিভি গেছে, এরপরে কয় আগুন মানে তারা জল মারত। গতিকে তারাও যে ব্যবহার করছে পাবলিকের লোক, এটা খুব খারাপ এবং নিন্দনীয়। একজন সরকারি কর্মচারী, ফায়ার ব্রিগেডের কর্মচারী, তার এরকম ব্যবহার মানে পাবলিকে আশা করে না। পাবলিক সাংঘাতিক অসন্তুষ্ট এবং এটা বিরাট একটা গ্রুপ দেখা দিছে বড়গলার জনগণের মধ্যে। এটা আমরা নেক্সট একটা প্রোগ্রাম করবো, আমরা এইভাবে কীভাবে এটা দিয়ে করা যায়, যাতে আর ভবিষ্যতে এই ধরনের যদি হয়তো কী স্টেপ নেব, আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরে আমরা জানাইব। এটা দক্ষিণ কাছাড়ের সোনাই পূর্বাঞ্চল সংযোগকারী হাতিখাল সেতুটি এবার চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। প্রতিদিন ওভারলোড ট্রাকের যাতায়াতের ফলে দুর্বল হয়ে পড়ছে সেতুটি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনতা সোমবার রাতে ওভারলোড ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন। দেখুন সবিশেষ। জানা গিয়েছে, ভারতমালা প্রকল্পের কাজে ব্যবহৃত অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পার চলাচলের কারণে সেতুর রেলিংয়ে ফাটল দেখা দিয়েছে। এমতাবস্থায় দুশ্চিন্তায় পূর্ব সোনাইয়ের বিস্তীর্ণ এলাকার মানুষ। সারিবদ্ধভাবে চলাচলকারী অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ডাম্পার আটক করছে স্থানীয় জনতা। পরে সতর্ক করে দিয়ে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে আর এই সড়ক ব্যবহার না করা হয়। স্থানীয়রা অভিযোগ করছে, সরকারি নির্দেশ অমান্য করে কাবুগঞ্জ কচুদরম পূর্ত সড়কের এই সেতু দিয়ে বারবার অধিক ওজনের বাহন চালানো হচ্ছে। একটি ডাম্পারে 40 থেকে 50 টন ওজনের পাথর বোঝাই করে চলাচল করছে। এর ফলে সেতুটির কাঠামো দুর্বল হয়ে পড়ছে এবং গ্রামাঞ্চলে ছোট ছোট সড়কগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই হাতিখাল বাজার অঞ্চলে হাতিখাল সেতুতে উপস্থিত বর্তমান আমরা বিগত দিন থেকে দেখে আসছি যে হাতিখাল সেতু দিয়া অনেক ভারী যানবাহন চলাচল করছে, যার ওভারলোড 30 থেকে 35 টন 40 টন অবধি পাথরের গাড়ি চলছে।
এই ভারতমালা স্কিমের যতগুলা কনস্ট্রাকশনের যতগুলা সেন্ট্রি বা মেটেল যাচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তার এই যে ব্রিজ অন্ততপক্ষে আজকে 20 বছর মান হয়ে গেছে বয়স, ব্রিজের অবস্থা তেমন ভালো নয়। এমন ওভারলোড চললে ব্রিজের ক্ষতি আশঙ্কা বেশি আশঙ্কা আছে যে ক্ষতি হয়ে যাবে বলে। তো অনেক দুই এক জায়গায় আমরা দেখেছি ক্যারেক এসে গেছে। তাই আমরা এই অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে এটাই দাবি রাখছি, লোকাল পুলিশ প্রশাসনকেও সচেতন হওয়ার জন্য যে এই রাস্তা দিয়ে যেগুলা ট্রাক যে ওভারলোড নিয়ে আসছে ওরাকে দমন করার জন্য। দেখুন, আমরা বিগত দিন থেকে এই অনেক প্রচেষ্টার পিছনে এই ব্রিজটি পেয়েছি, আর এইটাই হয়েছে পূর্বাঞ্চলের একমাত্র মেরুদণ্ড। এই ব্রিজ দিয়ে আপনার আমরাঘাট যেতে পারে, এই ব্রিজ দিয়ে মতিনগর যেতে পারে, এই ব্রিজ দিয়ে স্বাধীনবাজার, কচুদরম, এই এলাকার নতুন কাঞ্চনপুর, সুন্দরী এবং বিদ্রোহী পার্ক, মানে এই অঞ্চলের পূর্বাঞ্চলের এইটাই মেরুদণ্ড এই ব্রিজটা। আজকে এই ব্রিজের যদি কোনো অঘটন ঘটে তাহলে পূর্বাঞ্চলের মানুষ, সমস্ত পূর্বাঞ্চলের মানুষ অন্ধকারে রয়ে যাবে। তাই আমি এই এলাকার তরফ থেকে, এই এলাকার পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি যেহেতু ওটাকে একটু নজর দেওয়ার জন্য। তৎসঙ্গে আমি কাছাড়ের পুলিশ প্রশাসনকে অনুরোধ রাখছি এবং আমাদের এসডিসি মহোদয়কে অনুরোধ রাখছি এবং ডিসি মহোদয়কে অনুরোধ রাখছি যেহেতু এই ওভারলোড গাড়িগুলা এই ব্রিজের উপর দিয়ে না যায়। অন্ন সেবা দিন উপলক্ষে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভর্তুকি মূল্যে মুসুর ডাল, চিনি ও লবণ সুবিধাভোগীদের মধ্যে বিতরণের। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়ের হাত দিয়ে রাজ্য পর্যায়ে আনুষ্ঠানিক সূচনা হল সামগ্রী বণ্টনের। সামগ্রী বণ্টনের প্রয়োজনীয়তা সহ অন্যান্য প্রকল্প নিয়ে সাবলীলভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আলোকপাত করেন। দেখুন সবিশেষ। অন্যদিকে এদিন কংগ্রেসের বিগত দিনের সুতা কম্বল রাজনীতি নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। জেলা পর্যায়েও সামগ্রী বণ্টনের আনুষ্ঠানিক সূচনা হয় আজ থেকেই। ন্যায্য মূল্যের দোকান থেকে ভর্তুকিযুক্ত মুসুর ডাল, চিনি এবং লবণ নিয়ে যান সুবিধাভোগীরা। 69 টাকায় 1 কেজি ডাল, 38 টাকায় 1 কেজি চিনি, 10 টাকা করে 1 কেজি লবণ বিতরণ করা হয়। এদিকে শ্রীভূমি শহরের রাতুল চক্রবর্তীর ন্যায্য মূল্যের দোকানে আনুষ্ঠানিক সামগ্রী সরবরাহের সূচনা করেন বিজেপির অন্যতম কর্মকর্তা কৃষ্ণ দাস। নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি উল্লেখ করেন, অন্যদিকে বহু বিবাহ ঠেকাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ গ্রহণ নিয়েও তিনি মন্তব্য করেন। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে দীর্ঘদিন থেকেই বিনামূল্যে মাথাপিছু 5 কেজি করে চাল আমাদের নরেন্দ্র মোদীজি দিয়ে যাচ্ছেন। তারপর এবার আজকে থেকে নতুন সংযোজন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী অভিলাষী প্রকল্প উনি ঘোষণা করেছেন যে প্রতি মাসে এই ন্যায্য মূল্যের দোকানে 1 কেজি করে ডাল, 1 কেজি করে চিনি, 1 কেজি লবণ সুলভ মূল্যে অর্থাৎ বাজারের থেকে কম মূল্যে দেওয়া হবে। তার জন্য মাত্র 117 টাকা দিলে এই 3টি আইটেম এই 2 মাস নভেম্বর এবং ডিসেম্বর মাসে পাওয়া যাবে এবং উনি বলেছেন জানুয়ারি মাস থেকে সেটার মূল্য আরও কমিয়ে দেবেন। তো জানুয়ারি মাস থেকে সেটার মূল্য হয়ে যাবে 100 টাকা। তো শুধু 100 টাকার বিনিময়ে আমাদের গ্রাহকরা এই 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি লবণ পাবেন। এই যে আমাদের গরিব কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রকল্পটি ঘোষণা করলেন আজকে, তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বহুবিবাহ প্রথা একটা সমাজের মধ্যে প্রচলিত আছে, সেটাকে বন্ধ করা প্রয়োজন বলে জনসাধারণই মনে করেন। কারণ এইভাবে একটা মহিলাকে নির্যাতন করে তাকে ডিভোর্স দিয়ে আরেকটা মহিলাকে বিয়ে করা, অনেক সময় ডিভোর্স না দিয়েও অন্য একটা মহিলাকে বিয়ে করা, এটা খুবই খারাপ। একটা মহিলাকে মানসিকভাবে নির্যাতন করা বলে আমরা মনে করি। গতিকে আমাদের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন আগামী যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে উনি এই বিল আনবেন। অ্যাসেম্বলিতে যদি পাস হয় তো সেটা আইনে পরিণত হবে এবং বহুবিবাহ বন্ধ হবে। এইটা ট্রাইবেল এলাকার
এলাকার মানুষের জন্য এটা বলবৎ থাকবে না। ট্রাইবেল এলাকার মানুষের ছাড়া বাকি সবার জন্য এটা বলবৎ থাকবে। প্রত্যেকে একটাই বিয়ে করার প্রয়োজন এবং একটা পরিবারকে তার যে সন্তান সন্ততি থাকবে তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদেরকে পড়ালেখা শিখিয়ে বড় করা, মানুষ করা, সেদিকেই লক্ষ্য রাখা প্রয়োজন বলে আমি মনে করি। সারা আসামের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার সোনাই পূর্বাঞ্চলেও বিভিন্ন ডিলাররা সোমবার বিশেষ অন্ন সেবার মাধ্যমে চিনি, মুসুর ডাল এবং লবণ বন্টন করেছেন। দেখুন সবিশেষ। কচুদরম জিপির মধুরবন্ধী গ্রামের ডিলার সমীর আহমেদ তালুকদারের বাড়িতে 1.5 শতাধিক মহিলা এবং পুরুষদের উপস্থিতিতে এই বিশেষ অন্ন সেবার মাধ্যমে মশারি, ডাল, চিনি এবং লবণ বন্টনের শুভারম্ভ করেন বিজেপির আসাম কাউন্সিলরের মেম্বার তথা সোনাই বিজেপির প্রবীণ নেতা ভজন সেন। তিনি বলেন, বিশেষ অন্ন সেবার মাধ্যমে সাধারণ মানুষ রেশন কার্ডের মাধ্যমে পাবেন চিনি 38 টাকা করে কেজি, মুসুরির ডাল 69 টাকা কেজি, লবণ পাবেন 10 টাকা করে কেজি। খুব তাড়াতাড়ি এই বিশেষ অন্ন সেবায় সংযুক্ত হবে মিঠা তৈল। আমাদের আসামের খাদ্য সরবরাহ বিভাগের মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী আসামের 2500 ডিলারের মাধ্যমে আজকের অন্ন সেবা, বিশেষ অন্ন সেবা দিবস উপলক্ষে বিতরণ করেছেন। মসুর ডাল 1 কিলো, চিনি 1 কিলো, লবণ 1 কিলো এবং উনি ঘোষণা দিয়েছেন আগামী দিনে সেই চালের কার্ডের মাধ্যমে আরও 1 লিটার তেল দিবেন। কারণ আমরা দেখতে পাই মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মহিলার সুরক্ষা দেওয়া যায়, প্রতি পদক্ষেপ মহিলার সুরক্ষার জন্য উনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমরা জানি মহিলা সুরক্ষিত হলে সেই পরিবারটা উন্নতি হবে, সেই পরিবারের যতগুলো ছেলে মেয়ে আসবে আগামী দিনে তারা উন্নতি হবে এবং দেশকে তারা শাসন করবে, দেশে সমৃদ্ধ করে তুলবে। সেই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিনিয়ত দেশের সেবায়, মহিলা সেবায় নিয়োজিত আছেন। ডিলার সমীর আহমেদ তালুকদার তার বক্তব্যে বলেন, সরকার ডিলারদের মাধ্যমে যা কিছু দেবে তিনি তার রেশন কার্ডধারীদের মধ্যে সুন্দরভাবে বন্টন করে দেবেন। অনুরূপভাবে দক্ষিণ মোহনপুর 5 খণ্ডের ডিলার ইয়াম উদ্দিন মজুমদারের বাড়িতে শতাধিক মহিলা ও পুরুষদের উপস্থিতিতে বিশেষ অন্ন সেবার মাধ্যমে মুসুরির ডাল, চিনি, লবণ বন্টনের শুভারম্ভ করেন মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায় সমিতির চেয়ারম্যান তথা দিদার খুশ নগদির গ্রাম জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর ও কচুদরম জিপি সভাপতি অপু কুমার দাস। আমি যদিও ডিলার হই, একদিকে এক্স মেম্বার আমি এবার রাজনীতি যাওয়ার বাদে ওটা মানছে ওটা মহাবনীন্তর সুপারিশ করার পরে বিভিন্ন জিনিস সরকারের তরফ থেকে পাওয়া, তাই বলি আজকের তারিখে আমার দাদারে যে এই উদ্বোধনী আমি পাইছি বা আমার আরো 2 জন সাংবাদিক আমার আরো মহামুরব্বী সামনে আসেন, সবরে আপনারা কষ্ট দিছি, এটা কৃতজ্ঞ। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।